নমস্কার, আমি সৌভিক স্যার। ন্যাশনাল প্যারামেডিক্যাল অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে আজকে আমরা সিএমএসইডি বা আরএমপির ক্লাস করাবো। আজকে আমাদের টপিক হলো এমার্জেন্সি ড্রাগ। আপনারা যারা আমি আপনি কেন বলবো, আমি তো তোমাদেরকে তুমিই বলবো। তোমরা যারা আরএমপি বা সিএমএসইডি আগামী দিনে করবে, চেম্বার করবে, তখন চেম্বারে বিভিন্ন সময় এমার্জেন্সি পেশেন্ট আসতে পারে। তাহলে এমার্জেন্সি পেশেন্টদেরকে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব? সব থেকে আগে কয়েকটা বেসিক টেস্ট দরকার হয়, যেটা ক্লিনিক্যালি হয়ে যাবে। যেমন যেরকমই পেশেন্ট আসুক না কেন, আমাদেরকে পেশেন্টের বিপি চেক করতে হবে। একটা পেশেন্টকে আমরা আমাদের চেম্বারে রাখবো নাকি ছেড়ে দেব, এই বিষয়টা জানার জন্য আমাদেরকে কয়েকটা প্যারামিটার চেক করে নিতে হবে। অর্থাৎ যে পেশেন্টটা এসছে সেটা ক্লিনিকে তার চিকিৎসা দেওয়া সম্ভব নাকি একে হসপিটালে ইমিডিয়েটলি রেফার করে দিতে হবে। তার জন্য পেশেন্টের বিপি চেক করতে হবে। যদি ব্লাড প্রেশার উইদিন নর্মাল লিমিট থাকে বা তার থেকে বেশি বা কম, যেটা আমার ক্লিনিক্যালি আমি এটাকে ম্যানেজ করতে পারবো, তাহলে আমি পেশেন্টকে রাখবো। তাহলে বিপি যদি উইদিন 180/100 হয়, তাহলে আমি পেশেন্টকে রাখবো, অর্থাৎ ইয়েস। আর যদি অ্যাবভ 180/100 হয়, তাহলে আমি পেশেন্টকে রাখবো না। কেন না, পেশেন্টের কন্ডিশন কিন্তু সিরিয়াস হতে পারে। আমি যদি আমার ক্লিনিকে পর্যাপ্ত পরিষেবা না দিতে পারি, তাহলে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে পেশেন্টের বিপি যদি 180/100 হয়, আর যদি তার সাথে সিমটম প্রস্ফুটিত থাকে, সিমটম থাকে যদি পেশেন্টের, তাহলেই আমি রাখবো না। আবার যদি উল্টো দিকে পেশেন্টের কোনো সিমটম নেই, কিন্তু পেশেন্টের বিপি 180/100 বা ইভেন 200ও যদি হয়ে যায়, কিন্তু কোনো সিমটম নেই, তাহলে আমি পরের প্যারামিটার গুলো দেখবো। যেমন তার পালস রেট, পেশেন্টের পালস রেট দেখতে হবে। পালস রেট বলতে আমরা জানি একটা রেঞ্জ পাওয়া যায়। রেঞ্জটা কত? সব থেকে লো এর দিকে আছে 60 আর হাই এর দিকে হচ্ছে 100। কি হবে না, বিট পার মিনিট। অর্থাৎ এক মিনিটে যদি কোনো পেশেন্টের পালস রেট 60-এর কম হয়ে যায়, তাহলে তাকে কি বলবো? ব্র্যাডিকার্ডিয়া। উল্টো দিকে যদি 100-র বেশি হয়ে যায়, তাকে কি বলবো? ট্র্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া এন্ড ব্র্যাডিকার্ডিয়া। তাহলে 60-র নিচে গেলে ব্র্যাডিকার্ডিয়া, 100-র ওপরে গেলে ট্র্যাকিকার্ডিয়া। তাহলে পেশেন্ট যখন আমার কাছে পালস রেট বেশি নিয়ে আসবে, যদি এটা অ্যাবভ 120 বিট পার মিনিট হয়, তাহলে কিন্তু এটা ডেঞ্জার। আবার উল্টো দিকে যদি এটা 50 নিচে চলে যায়, তাহলেও এটা ডেঞ্জার। সুতরাং আমি পেশেন্টকে রাখবো নাকি ছেড়ে দেব, রেফার টু হসপিটাল, তাহলে কয়েকটা প্যারামিটারের ওপরে এটা সম্পূর্ণ নির্ভর করে। পালস রেট দেখে নেওয়ার পরে পেশেন্টের ব্রিদিং রেট দেখব, যেটাকে বলা হয় ব্রিদিং রেট। মানে সে এক মিনিটে উইদিন 1 মিনিট সে কতবার ব্রিদিং নিতে পারছে। এটা নর্মাল রেশিও কত? 12-20। 12 থেকে 20 হচ্ছে নর্মাল রেশিও। তবে আমরা যখন দৌড়াদৌড়ি করি বা কোনো প্যালপিটেশন মুভমেন্ট আসে, তখন সেটা বেড়ে যায়, বেড়ে গিয়ে কত হয়ে যেতে পারে? আপ টু 35। তাহলে যদি কোনো পেশেন্ট এক মিনিটে 35 বারের অধিক নিঃশ্বাস নেয়, মানে জিনিসটা কিরকম হবে? এইরকম একটা যদি পরিস্থিতি তৈরি হয়, তার মানে সেটা বিপজ্জনক, সেটা কিন্তু এমার্জেন্সির ডাক দিচ্ছে। তাহলে পেশেন্টের বিপি চেক করে দেখতে হবে, পেশেন্টের পালস রেট দেখতে হবে, পেশেন্টের ব্রিদিং রেট দেখতে হবে, আর পেশেন্টের হার্ট রেট যেটা পালস রেটের সমানই হচ্ছে সেটাও দেখে নিতে হবে। তারপরে আসে পেশেন্টের টেম্পারেচার। পেশেন্টের নর্মাল বডি টেম্পারেচার যত থাকে, যেটা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট,
এখান থেকে যদি এটা 104°F অবধিও পৌঁছে যায় তাহলেও আমরা পেশেন্টকে দেখবো বা এমার্জেন্সি কন্ডিশনের মধ্যে ট্রিট করব। কিন্তু যদি এটা 104°F পেরিয়ে যায়, ওভার করে যায়, তাহলে কিন্তু আমাদের পেশেন্টকে ইমিডিয়েটলি রেফার টু হসপিটাল অ্যালং উইথ দ্য আদার সিমটম অবশ্যই। আর উল্টো দিকে যদি এটা 91°F এর নিচে নেমে যায় বা তার থেকেও কমের দিকে চলে যায় তাহলে সেটা কিন্তু শরীরে ঠান্ডা ভাব বেড়ে যাবে, রেফার টু দা হসপিটাল। সুতরাং আমরা টেম্পারেচারটাও দেখলাম। নেক্সট আমাদের যে প্যারামিটারটা চেক করতে হবে সেটা হলো সিবিজি, অর্থাৎ ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ। যখন কোনো পেশেন্ট অচৈতন্য অবস্থায় আসবে, যে পেশেন্টের কোনো সার নেই, সেই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু সিবিজি চেক করা মাস্ট। আদারওয়াইজ সব পেশেন্টের জন্য সিবিজি চেক করতে লাগে না। তার কারণ পেশেন্ট যদি নন ডায়াবেটিক হয় তাহলে সে বলেই দিচ্ছে আমরা চেক করব, আর যদি সে নন ডায়াবেটিক মানে সে বলছে আমি ডায়াবেটিস নই, তাহলে আমার চেক করার দরকার নেই। কিন্তু যে অচৈতন্য অবস্থায় রয়েছে তার ক্ষেত্রে আমরা জানবো কি করে যে তার ডায়াবেটিস কোথায় রয়েছে? তাহলে সিবিজিটা আমরা চেক করব। এই সিবিজি চেকে সুগার লেভেল যতই বাড়ুক না কেন ওটা এমার্জেন্সি নয়। এমার্জেন্সি কোনটা জানো? সুগার লেভেল যখন ডাউন করবে, অর্থাৎ বিলো দি 70 mg/dl, অর্থাৎ বিলো দি 70 mg/dl যদি হয়ে যায় তাহলে তাকে বলা হয় কি? হাইপোগ্লাইসেমিক। অর্থাৎ হাইপোগ্লাইসেমিয়া যদি হয় তাহলে পেশেন্টের কিন্তু প্রাণ চলে যেতে পারে। শরীরের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজের অভাবে শরীরের মাসেল মাংসপেশি কোল্যাপস করে যেতে পারে, হার্ট মাসেল কোল্যাপস করে যেতে পারে। তাই আমরা অচৈতন্য বা আনকনসিয়াস পেশেন্টকেই সিবিজিটা চেক করব। বাকি অন্য পেশেন্টের বিপি দেখবো, পালস রেট দেখবো, ব্রিদিং রেট দেখবো, টেম্পারেচার দেখবো, আর সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিমটমকে অ্যানালিসিস করতে হবে। রুগী মূলত কোন ধরনের সমস্যার কথা বলছে সেই সমস্যাটার উপরে আমাদেরকে আলোকপাত করতে হবে। মুছে দিলাম। এবারে আমরা আসি কিছু এমার্জেন্সি ড্রাগ নিয়ে আলোচনায়। এমার্জেন্সি ড্রাগ, ধরা যাক কোনো পেশেন্টের প্রচন্ড পেন অর্থাৎ ব্যথা, অনেক যদি ব্যথা নিয়ে আসে তাহলে পেনকে আমরা কি করে ম্যানেজ করব? পেনকে আমরা কিভাবে ম্যানেজ করব? যদি কোনো পেশেন্ট প্রচন্ড ব্যথা নিয়ে আসে, সেটা হতে পারে বাইক থেকে পড়ে গিয়ে, সেটা হতে পারে হাতে কেটে গিয়ে, সেটা হতে পারে মাথায় ধাক্কা লেগে, যে কোনো রকমের ইনফ্লামেটরি কন্ডিশন নিয়ে, প্রচন্ড পেন নিয়ে সেটা কেটে গেছে বা যা কিছু হয়েছে, তাহলে আমরা যেটা করতে পারি ইমিডিয়েটলি ইনজেকশন করব। কি ইনজেকশন করব? আমরা ডাইক্লোফেনাক ইনজেকশন করব। ডাইক্লোফেনাক ইনজেকশনটা করব কত? 1 ml। কোথায় করব? দুটো অপশন, আইভি করতে পারি অথবা আইএম করতে পারি। তবে মনে রেখো আইভি তখনই করব যখন কোনো ব্র্যান্ড নেমের পাশে AQ লেখা আছে। তাহলে AQ মানে হচ্ছে অ্যাকোয়া, অর্থাৎ এটা ডাইলিউটেড রয়েছে, তাহলে ওটা ডাইরেক্টলি আমরা আইভি করে দিতে পারবো। নচেত আমরা সবার জন্য চোখ বন্ধ করে আইএম করতে পারি। আইএম এ একটু স্লো অ্যাকশন, আইভিতে ফাস্ট অ্যাকশন। এটার আমরা ব্র্যান্ড নেম যেটা পাই, যেটা সব জায়গায় বেশি প্রচলিত, সেটা হচ্ছে ভোভেরান ইনজেকশন। ভোভেরান AQ, এটা 1 ml পাবো। এই 1 ml ইনজেকশনটাকে আমরা আইএম করে দেব। এইটা 50 mg তেও পাওয়া যায়, আবার 70 mg তেও পাওয়া যায়। ইউজুয়ালি রেফার হচ্ছে 70 mg, অর্থাৎ ডাইক্লোফেনাক 70 mg থাকে 1 ml এর মধ্যে। তাহলে যে কোনো রকম ব্যথাতে আমরা এই ইনজেকশনটা দিতে পারি। এবারে যদি ব্যথার কন্ডিশনটা সিভিয়ার হয়, যদি ব্যথা সিভিয়ার হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা ডেক্সামেথাজোন 20 mg, এটাকে আমরা 2 ml এ পাবো। এটা আমরা আইএম বা আইভি করে দিতে পারবো। ঠিক আছে? তাহলে একই সাথে ব্যথা যদি বেশি হয়
তাহলে আমরা পেন কিলার ইনজেকশনের সাথে অর্থাৎ এনএসএআইডি ইনজেকশনের সাথে একটা কর্টিকোস্টেরয়েড দিচ্ছি। কর্টিকোস্টেরয়েড পেশেন্টের সিভিয়ার পেনের সময় পেশেন্টের জন্য উপশমের কারণ হবে। যখন আমরা এই দুটো ইনজেকশন দিয়েছি তখন আমাদেরকে 3 নম্বর ইনজেকশন যেটা দিতে হবে সেটা হলো পিপিআই। এই পিপিআই ইনজেকশনের মধ্যে আমরা প্রেফার করব প্যান্টোপ্রাজোল। কত মিলিগ্রাম থাকে? 40 mg। এটা আমরা আইভি করব, 5 ml আইভি করব। এটা পাউডার ফর্মে আসবে, এটার সাথে আমরা জল মেশাবো, ডিস্টিল ওয়াটার মেশাবো, এটাকে আমরা ইনজেকশনে রূপান্তর করব, তারপরে সেটা আমরা আইভি চ্যানেলের মাধ্যমে বা ডাইরেক্টলি ভেনে আমরা পুশ করব। তাহলে পিপিআই ইনজেকশনটা কেন করলাম না, তার কারণ যেহেতু ডাইক্লোফেনাক গেছে এবং ডেক্সামেথাসোন গেছে, তাহলে পেশেন্টের একটা পিপিআই দরকার, যাতে তার প্রস্টাগ্ল্যান্ডিন যেহেতু ব্লক হয়ে যাচ্ছে, তার যেহেতু অ্যাসিডিটি বাড়বে, তাই পেশেন্টের আরো আনকমফোর্টনেস বাড়বে, সেই কারণে আমরা একটা প্যান্টোপ্রাজোল দিয়ে তাকে গার্ড করলাম। তাহলে এমার্জেন্সি পেশেন্ট যদি তোমাদের কাছে আসে ব্যথা বেদনা নিয়ে, আমরা চোখ বন্ধ করে এই ইনজেকশনটা এবং এই ইনজেকশনটা সাথে এইটা, এই 3 রকমের ইনজেকশন দিয়ে আমরা যে কোনো রকম পেনকে ম্যানেজ করতে পারি। যদি ব্যথাটা মূলত কোনো লোকাল জায়গাতে হয়, অর্থাৎ লোকাল পেন, লোকাল পেন মানে ভাবো কারুর আঙুল মুটকে গেছে, আঙুল ভেঙে গেছে, বা পায়ের কোনো আঙুল ভেঙে গেছে, নির্দিষ্ট কোনো একটা লোকালাইজড এরিয়াতে হয়, তাহলে আমরা এখানে লোকাল অ্যানেস্থেসিয়াও ইনজেকশন দিতে পারি। লোকাল অ্যানেস্থেসিয়া কি করছে? লোকালি নার্ভটাকে ব্লক করে দিচ্ছে, যেমন লক্স বা লিগনোকেন। লিগনোকেন, প্লেন লিগনোকেন, আমরা 2% অ্যাড্রিনালিনে যাব না, আমরা প্লেন লিগনোকেন বলে যে ইনজেকশনটা পাওয়া যাবে সেই ইনজেকশনটাতে দেব, যেটা বাজারে কিনতে পাবো লক্স নামে। এই লক্স 6 ঘন্টা অবধি লোকাল অ্যানেস্থেসিয়ার কাজ করবে, অর্থাৎ আগামী 6 ঘন্টা পেশেন্টটি কোনো রকম ব্যথা অনুভব করতে পারবে না। তবে এটা যদি কোনো নির্দিষ্ট জায়গাতেই হয়, কোনো জায়গা থেকে ব্লিডিং হচ্ছে, খুব কেটে গেছে, ওই এরিয়াটাকুই আমরা শুধু করতে পারবো। তোমরা জানো যে স্টিচ করা হয়, স্টিচ করার সময় ইনজেকশন দেওয়া হয়, সেটা এই লোকাল অ্যানেস্থেসিয়ায় দেওয়া হয়। এটা 6 ঘন্টা অবধি পেশেন্টের কোনো ব্যথা দেবে না। তবে এটা কিন্তু জেনারেল পেনের জন্য আমি বলছি না, জেনারেল পেনে আমরা ডাইক্লোফেনাকটাই ব্যবহার করব। তার সাথে বড় জোর সিভিয়ারিটি কন্ডিশন হলে ডেক্সামেথাসোনটা ব্যবহার করলাম, আর একটা গার্ড হিসেবে পিপিআইটা আমরা দিলাম। নেক্সট আমরা চলে আসব, যদি কোনো পেশেন্ট প্রচন্ড বমি নিয়ে আসে, যদি কোনো পেশেন্টের সিভিয়ার ভমিটিং থাকে, যদি কোনো পেশেন্টের ভমিটিং থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সিমটমকে অ্যানালিসিস করব যে এই বমিটা হচ্ছে কেন, সেই অ্যানালিসিস করার পরে আমাদের মেন ট্রিটমেন্টে আসব। কিন্তু ইনিশিয়ালি আমরা যেটা করতে পারি, যদি বমি হয় তাহলে একটা ইনজেকশন অনডেনসেট্রন, অনডেনসেট্রন 4 mg আইভি বা আইএম, এই ইনজেকশনটা করলে বমি বন্ধ হয়ে যেতে পারে। আমি কেন বমি বন্ধ হয়ে যেতে পারে কথাটা বললাম, তার কারণ বমির মেন উৎস বা বমির মেন কারণটা যতক্ষণ না রেকটিফাই হবে বা তার উপরে নির্ভর করে বমি বন্ধ হবে কিনা। এইটা বাজারে যে নামে কিনতে পাওয়া যায় সেটা হলো অনডেম বা জোফার। এটা আমরা আইভি বা আইএম করে দিতে পারি। ধরো কোনো পেশেন্ট এসছে ডায়রিয়া পেশেন্ট, পায়খানা হচ্ছে, তার সাথে তার আবার বমিও হচ্ছে, তাহলে তার জন্য এই ইনজেকশনটা মোক্ষম ইনজেকশন হিসেবে কাজ করবে। তাহলে বমির ইনজেকশন দিলাম। আচ্ছা, এর পরেও যদি কোনো পেশেন্টের গা গুলানো থেকে যায়, সাথে মাথা ঘোরা থাকে বা বমি হচ্ছে, কিন্তু সে ইনজেকশন নিতে চাইছে না,
তাহলে তার জন্য আমরা একটা ট্যাবলেট ব্যবহার করতে পারি, ট্যাবলেট প্রোক্লোরপ্যারাজাইন। প্রোক্লোরপ্যারাজাইন যেটা বাজারে কিনতে পাওয়া যায় স্টেমিটিল নামে। তাই এই ওষুধটাকে, এই ট্যাবলেটটাকে আমরা জিভের তলায় রাখতে পারি। জিভের তলায় রাখার জন্য এটা নামের পাশে হয়ে যাবে এমডি, মানে মাউথ ডিসলভিং। এটা ইনজেকশনের মতোই কাজ করবে। ইনজেকশন দিলে ফুটছে, কিন্তু এখানে জিভের তলায় রাখলে উইদিন 2 মিনিট এটা ডিসলভ হয়ে যাবে এবং রক্তের সাথে মিশে যাবে এবং কাজ শুরু হয়ে যাবে। দেখো, কারুর বমি হচ্ছে, তাকে আমি বমির ওষুধ খাওয়ালাম, তো খাওয়ানোর সঙ্গে সঙ্গে সে যদি বমি করে বার করে দেয় তাহলে তো ওষুধটা বেরিয়ে গেল। তাহলে আইদার ইনজেকশন অথবা এই প্রোক্লোরপ্যারাজাইনের মাউথ ডিসলভিং ট্যাবলেট আমরা দিতে পারি। আবার এই অনডেনসেট্রনেরও কিন্তু মাউথ ডিসলভিং ট্যাবলেট আছে, কিন্তু প্রেফারেবল হচ্ছে প্রোক্লোরপ্যারাজাইন। প্রোক্লোরপ্যারাজাইন তখন আমি বিশেষ করে দেব যখন পেশেন্টের মধ্যে কিছু নিউরালজিক প্রবলেমও থাকবে, যেমন পেশেন্টের মাথা ঘোরা আছে, পেশেন্টের গা গুলানো ভাব আছে, পেশেন্ট ভয় ভীতি হয়ে রয়েছে। তো এই রকম টাইপের কন্ডিশনে আমরা প্রোক্লোরপ্যারাজাইনের ট্যাবলেটটাকে জিভের তলায় দিয়ে দেব। এবারে আসি যদি কোনো পেশেন্টের ইডিমা হয়, অর্থাৎ বিশেষ করে পিটিং ইডিমা, মানে পা ফুলে আছে, পিটিং ইডিমা মানে প্রচন্ডভাবে পা ফুলে গেছে, তার বাথরুম ঠিকঠাক মতো হচ্ছে না, তার ব্লাড প্রেশার বেড়ে গেছে, এই রকম অবস্থায় আমরা যে ইনজেকশনটাকে ব্যবহার করব সেটা হলো ল্যাসিক্স, মানে ফুরোসেমাইড। কত মিলিগ্রাম থাকে? 40 mg। এই ইনজেকশনটাকে আমরা আইভি অথবা আইএম দুটোই করতে পারি, ঠিক আছে। এই ইনজেকশনটার মেন কাজ হচ্ছে শরীরের মধ্যে জলটাকে বার করে দেওয়া, বেশি বেশি করে ইউরিনের মাধ্যমে শরীরে জমে যাওয়া জলটা, যেটা ইডিমার কারণ হচ্ছে, সেটাকে বার করে দেবে ভায়া রেনাল পাথওয়ে। তো এইটা বাজারে কিনতে কি নামে পাবো? ল্যাসিক্স। এটা ট্যাবলেটও পাওয়া যায়, ট্যাবলেটও খাওয়াতে পারি। আর এই ওষুধটা আবার হাই বিপিতেও ব্যবহার হয়, কারণ কারোর যদি ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে এইটা একটা ওষুধ হয় যেটা আমাদের প্লাজমাটাকে ইউরিনের মাধ্যমে বার করে দিচ্ছে, অর্থাৎ ব্লাডের ভলিউমটাকে কমিয়ে দেওয়া সাহায্য করছে। তাহলে ফুরোসেমাইড 40 mg বাজারে কিনতে পাবো ল্যাসিক্স 40 mg নামে। এই ইনজেকশনটা আমরা কোনো পিটিং ইডিমা পেশেন্টকে দিতে পারি, আবার কারোর হাই ব্লাড প্রেশার হয়ে গেছে তাকে দিতে পারি, কিন্তু মূলত হাই ব্লাড প্রেশারের জন্য নিফেডিপাইন বলে একটি ওষুধ ব্যবহার হয়, সেটা আমরা আসছি। এবারে আসি, কারোর যদি ব্লাড লস হচ্ছে, অর্থাৎ ব্লিডিং হচ্ছে, কারোর যদি খুব সিভিয়ার ব্লিডিং হয়, অর্থাৎ রক্তক্ষরণ হয়, তাহলে রক্তটাকে বন্ধ করার জন্য আমাদের কাছে কি অপশন রয়েছে? আমরা ট্রান্সম্যানিক অ্যাসিড বা পজ ইনজেকশন ব্যবহার করতে পারি। ইনজেকশন এটা আইভি প্রেফারেবল, কারণ এক্ষুনি রক্ত বেরোচ্ছে। আমি যদি আইএম করি তাহলে অনেকটা সময় লাগবে রক্তটা বন্ধ হতে, সেই জন্য এটাকে আইভি প্রেফারেবল। তাহলে যে কোনো রকম ব্লিডিং এক্সেপ্ট মেনস্ট্রুয়েশন ব্লিডিং, মেনস্ট্রুয়েশন ব্লিডিং এর কিন্তু এর কাজ নেই, আমরা করতে পারি, কিন্তু মেনস্ট্রুয়েশনের ব্লিডিং এর সময় প্রোজেস্টেরনের সাপ্লিমেন্ট দিতে হবে। তাহলে ইনজেকশন ট্রান্সম্যানিক অ্যাসিড বা পজ 500, এই ইনজেকশনটা যদি আমরা ব্যবহার করি তাহলে কোথাও যদি ব্লিডিং হয়, সিভিয়ার রক্তক্ষরণ হয়, ব্যান্ডেজ করলাম বা সেটাকে আমরা বন্ধ করার যা যা প্রক্রিয়া জানা আছে সেগুলো করলাম, তার সাথে সাথে একটা এই ইনজেকশন আমরা এমার্জেন্সিতে করে দিতে হবে। এই ইনজেকশনটা করার ফলে পেশেন্টের কিন্তু ব্লিডিং আটকে যাবে। বোঝা গেল? এরপরে
যদি কোনো পেশেন্ট সিভিয়ার ডায়রিয়া নিয়ে আসে, প্রচন্ড ডায়রিয়া হচ্ছে, প্রায় 15 বার 20 বার সে ডায়রিয়া করে ফেলেছে, তাহলে তার জন্য কি করণীয়? ডায়রিয়া পেশেন্টের জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দিতে হবে। তার কারণ ডায়রিয়ার পিছনে যে মূল কারণ, সেই কারণটাকে আমাদেরকে প্রতিহত করতে হবে। তাহলে ডায়রিয়া পেশেন্টের ম্যানেজমেন্ট হচ্ছে আমরা একটা ইনজেকশন অ্যামিকাসিন 500 আইভি করে দেব। বাজারে যে নামে কিনতে পাবো মিকাসিন, এটা আমরা 500 আইভি করে দিলাম। আর আমরা একটাই করে ছেড়ে দেব না, এটা আমরা তাকে বলে দিলাম ন্যূনতম 2টো ইনজেকশন নিতে হবে, 2 ইনজেকশন ফর 24 আওয়ার্স, অর্থাৎ 24 ঘন্টায় 2টো ইনজেকশন আমাদেরকে করতে হবে। এর সাথে সাথে ইনজেকশন তো করে দিলাম, কিন্তু তাতেই কি ডায়রিয়া বন্ধ হবে? না, এর সাথে সাথে আমাদেরকে তাকে একটা ক্যাপসুল খাওয়াতে হবে, নাম রেসিকাডোট্রিল বা জি ডট। ব্র্যান্ড নেম হচ্ছে জি ডট। এটা 100 mg তে পাওয়া যায়, এটা কিন্তু ক্যাপসুল ফর্মে আসছে। এই ক্যাপসুলটা আমরা স্ট্রেট একটা দিয়ে দেবো যদি কারো সিভিয়ার ডায়রিয়া হয়। কিন্তু সিভিয়ার ডায়রিয়া যদি না হয়, তাহলে আমাদের কাছে অপশন রয়েছে অন্য জিনিসে যাওয়ার। সেই অন্য জিনিসটা কি? আমরা যেতে পারি ট্যাবলেট ইমোডিয়াম, অর্থাৎ লো পিরামাইড। এই কম্পোজিশনটা বাজারে যে নামে কিনতে পাবো সেটা হলো ইমোডিয়াম। এই ইমোডিয়াম 400 mg, এটা একটা ক্যাপসুল আকারে ট্যাবলেট, এটা ক্যাপসুল আকারে আসবে। এই ক্যাপসুলটাও আমাদেরকে খাইয়ে দিতে হবে। এইটা কিন্তু আমরা পেশেন্টকে 2 বার 3 বারও অবধি দিতে পারি। এটা একটা পাতায় 4টে ক্যাপসুল আসে। তাহলে রেসিকাডোট্রিল বা জি ডট এটা কিন্তু একবারই দেব। তার কারণ এইটা কিন্তু আমাদের অ্যানাসের পথটাকে অনেক বেশি টাইট করে দেবে, তাই আমরা এইটা একবারই দেব। তাতে যদি কাজ না হয়, তাহলে আমরা লোমোটিল বা মানে ইমোডিয়াম বা লোমোটিল এই ধরনের ট্যাবলেট গুলোই যেতে পারি। তাহলে ডায়রিয়াতে অ্যামিকাসিন অথবা জেন্টামাইসিন এই ধরনের ইনজেকশনটাকে আমরা ব্যবহার করতে পারি। এছাড়াও কেউ সালব্যাক্টামের সাথে সেফট্রিয়াক্সনও ব্যবহার করে। অপশন অনেক রয়েছে, বাট হাতের কাছে ন্যূনতম অ্যামিকাসিন নামক ইনজেকশনটা যেন থাকে। আর আমরা 2 বার ইনজেকশন দেবো, একবার যদি সকালে দিই তাহলে আবার সন্ধ্যেবেলা দেবো, আর যদি সন্ধ্যেবেলা দিই তাহলে আবার সকালবেলা দিতে হবে। 12 ঘন্টা পর পর আমরা 2টো ইনজেকশন করব। ডায়রিয়া পেশেন্ট অনেক বেশি দুর্বল হয়ে যায়, তার মাথা ঘুরবে, তার বমি ভাব থাকবে। আমরা অলরেডি বমির ইনজেকশন দেখে নিলাম। এবার যদি তার দুর্বলতা থাকে, তার দুর্বলতা দূর করার জন্য আমাদেরকে যে ইনজেকশন, আমাদের যে প্রক্রিয়া বা ম্যানেজমেন্ট করতে হবে সেটা হচ্ছে আইভি ফ্লুইড। আইভি ফ্লুইড দিতে হবে। এবারে আইভি ফ্লুইডের একটা বড় চ্যাপ্টার, আইভি ফ্লুইড সম্পর্কে আমরা একটা আলাদা একদিন পুরো গোটা ক্লাস করব। আইভি ফ্লুইডে ইনিশিয়ালি যদি পেশেন্টের নন ডায়াবেটিক হয়, যদি পেশেন্ট কি হয়, ডায়াবেটিস নয়, নন ডায়াবেটিক পেশেন্টের জন্য আমরা ডিএনএস অর্থাৎ ডেক্সটোর্স নরমাল স্যালাইন। ডেক্সটোর্স হলো একটা কার্বোহাইড্রেট, আর কার্বোহাইড্রেট মানেই ভাবো ভাত, আলু, চিনি এই ধরনের খাবার। তাহলে এই কার্বোহাইড্রেট মানে গ্লুকোজ, এই ধরনের খাবারগুলো যখন আমরা খাই আমরা এনার্জি পাই। তাহলে এইখানে পেশেন্ট খুব দুর্বল হয়ে পড়েছে, তাই আমরা ডিএনএস একটা চালিয়ে দিলাম। ডিএনএস কত দিলাম? 500 ml to 1 liter উইদিন আওয়ার। 1 ঘন্টায় আমরা এই পরিমাণ একটা নর্মাল স্যালাইন তার আইভি চ্যানেলের মাধ্যমে দিয়ে দিলাম। তাহলে নন ডায়াবেটিক পেশেন্টের জন্যই ডিএনএসটা যাবে। আর যদি তোমার কাছে ডায়াবেটিক পেশেন্ট আসে,
তার জন্য আমাদের প্রেফার হচ্ছে আরএল, রিঙ্গার্স ল্যাকটেট। এই রিঙ্গার্স ল্যাকটেটের মধ্যে একাধিক উপাদান থাকে, সেই উপাদানটা তার শরীরে যদি যায় তাহলে তার দুর্বলতা কিছুটা কমবে। আর এই দুর্বলতাকে কমানোর জন্য আরো বাড়তি আমরা যেটা করতে পারি সেটা একটা ভিটামিনের ইনজেকশন, যেমন সেটা হতে পারে বি কমপ্লেক্স, লাইক পলিবিয়ন। একটা পলিবিয়ন ইনজেকশন 2 ml এর আমরা ওই আইভি চ্যানেলের মধ্যে দিয়ে দিতে পারি, আবার এই ফ্লুইডের মধ্যেও মিশিয়ে দিতে পারি। মানে মোটের ওপরে এই পলিবিয়নের 2 ml ইনজেকশনটা তার শরীরে যাওয়া নিয়ে কথা। এর সাথে যদি কেউ বলে যে আমার দুর্বলতা লাগছে কিন্তু আমি কোনো আইভি ফ্লুইড নেব না, অথবা যে ম্যানেজমেন্ট করছে সে হয়তো আইভি ফ্লুইড দিতে পারছে না, কনফিডেন্স নেই, তাহলে কি করবে? প্লেন ওআরএস খাওয়াও। যদি ওআরএসও হাতে না থাকে তাহলে অন্তত নুন আর চিনির জল খাওয়াও। তবে তোমরা যারা ডাক্তারি করবে, গ্রামীণ চিকিৎসক করবে, তাদের জন্য নুন চিনি জলটা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে তার বিপিটা এবং তার সুগারের খবরটা। তার যদি সুগার থাকে চিনি চলবে না, বিপি হাই থাকলে নুন চলবে না। তো এই বিষয়টাকে দেখে নিতে হবে। পলিবিয়ান আমরা সবাইকে দিতে পারি, এটা ভিটামিন বি কমপ্লেক্স, এটা বেশি গেলে কোনো অসুবিধা নেই, তার কারণ এটা হলো ওয়াটার সলিউবেল, এটা পেচ্ছাপ দিয়ে বেরিয়ে যাবে, এটা শরীরে স্টোর হয়ে থাকবে না। তাহলে আমরা পলিবিয়ান ইনজেকশন একটাই ব্যবহার করলাম, তাকে একটা আইভি ফ্লুইড চালালাম, আর ওইদিকে আমরা অলরেডি ইনজেকশন দিয়ে রেখেছি, পায়খানা বন্ধ করারও ওষুধ দিয়ে রেখেছি। দেখো তোমরা শুনেছো যে পায়খানা যদি কারোর বেশি হয়, মানে ডায়রিয়া যদি হয়, যেটাকে বলা হয় ওয়াটারি স্টুল বা চাল ধোয়া জল, এইরকম যদি কারোর পায়খানা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মেট্রোনিটাজল, দোকানে গিয়ে বলি না যে আমাদের 2টো মেট্রোজিল দাও, তাহলে মেট্রোনিটাজলের ইনফিউশনও পাওয়া যায়, সেটাও আমরা ব্যবহার করতে পারি। 100 ml বা 200 ml ইনফিউশন মেট্রোনিটাজলেরও দিয়ে দিতে পারি। কিন্তু মেট্রোনিটাজল অ্যান্টিবায়োটিক, আবার মেট্রোনিটাজলের থেকে বেশি ভালো কাজ করবে বর্তমানে অ্যামিকাসিন, মানে যেটা বললাম মিকাসিন, আবার ওদিকে জেন্টামাইসিন বা সেফট্রিয়াক্সোন, এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো। যদি কোনো পেশেন্টের প্রচন্ড আরে মাথা ঘোরে, অর্থাৎ ভার্টাইগো, যদি কোনো পেশেন্টের মাথা ঘোরে, যাকে আমরা বলি ভার্টাইগো বা ডিজিনেস, সব থেকে আগে এর কারণটাকে নির্ণয় করতে হবে যে আইদার ইট ইজ ডিউ টু দ্য সার্ভাইকাল স্পন্ডালাইসিস অর দ্য ইনার ইয়ার ডিফর্মেশন, কানের ভিতরের যদি কোনো প্রবলেম হয়, অথবা মাথার কোনো প্রবলেম, অথবা পেটের কোনো প্রবলেম, অথবা ব্লাডের কোনো প্রবলেম। তো প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরেই আমরা অ্যাকচুয়াল ট্রিটমেন্টের মধ্যে যেতে পারবো। তাহলে সাধারণত ভার্টাইগোর আমরা যে জেনারেল ট্রিটমেন্টটা করব সেটা হলো, তোমরা একটু আগে যে ইনজেকশনটার নাম দেখলে বা ট্যাবলেটটার নাম দেখলে, যে প্রোক্লোরপ্যারাজাইন বা স্টেমিটিল এমডি, ওইটাকে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা ফার্স্টে যেটা ব্যবহার করব ট্যাবলেট বিটা হিস্টিন। এইটা বাজারে কিনতে পাবো কি নামে? ভার্টিন। ভার্টিন, এটার মাত্রা কত হবে? 16, 32, 48। ইউজুয়ালি প্রেফারেবল ডোজ হচ্ছে এই 16 mg বিডি, অর্থাৎ দিনে 2 বার, অথবা দিনে 3 বারও অবধি দিতে পারি। এর সাথে সাথে এই ভার্টিন 16 এর সাথে আমাদেরকে দিতে হবে কি? একটা অ্যান্টি এমেটিক, মানে বমি রোধক ওষুধ, যার সাথে এই ভার্টাইগোর সম্পর্ক আছে। সেটা সিনারজিন হতে পারে অথবা প্রোক্লোরপ্যারাজাইন হতে পারে। যেমন প্রোক্লোরপ্যারাজাইন তো একটু আগে লিখেছি, তাহলে এখানে আমরা লিখি সিনারজিন। সিনারজিন বাজারে কিনতে পাবো আমরা ভার্টিগন নামে। ভার্টিগন 25 mg দিনে 2টো খাওয়ার আগে আমরা দেব। এটা হচ্ছে এমার্জেন্সি ম্যানেজমেন্ট।
যদি পেশেন্টের প্রচন্ড মাথা ঘোরে, বারবার বলছি মাথা ঘুরলেই এই ওষুধটা দেব না, মাথা ঘোরার কারণটাকে নির্ণয় করতে হবে। আর যদি সেই কারণটা স্টেবল কন্ডিশন হয়, অর্থাৎ পেশেন্টের এমন নয় কি যে মাথা ঘুরছে সে দাঁড়াতেই পারছে না, সেটাকে রুল আউট করতে হবে তার সার্ভাইকালের জন্য হচ্ছে, নাকি তার কানের ভেস্টিবিউলের জন্য হচ্ছে, নাকি তার কোনো মাথার সমস্যার জন্য হচ্ছে, নাকি চোখের সমস্যার জন্য হচ্ছে, নাকি তার নার্ভাস সিস্টেমের প্রবলেমের জন্য হচ্ছে, সেইটাকে রুল আউট করতে হবে। আর তারপরে আমরা এই ওষুধটা দিতে পারি। এবারে আসি অ্যালার্জি। অ্যালার্জি কথাটা শুনে যদি মনে হয় অ্যালার্জির আবার কি ম্যানেজমেন্ট, অ্যালার্জিতে পেশেন্টের দমের কষ্ট হয়ে পেশেন্ট মারা যেতে পারে। আমরা কি দেখি অ্যালার্জি মানে গা চুলকানো, নাক থেকে জল আসা, চোখ চুলকানো। আচ্ছা, এই কন্ডিশনটা যদি ভিতরে হয়, শরীরের ভিতরে যদি হয়, আর যদি সেটা আমাদের শ্বাসনালীতে হয়, তাহলে তো শ্বাসনালীর যে চওড়াটা রয়েছে সেটা ধীরে ধীরে ইনফ্লামেশন হয়ে ছোট হয়ে গেল, অর্থাৎ শ্বাস নিতেই পারবে না। তাহলে অ্যালার্জির আমাদের কি এমার্জেন্সি ট্রিটমেন্ট রয়েছে? অ্যালার্জিতে আমরা মূলত দুটো ইনজেকশন ব্যবহার করব। একটা হচ্ছে বহুল প্রচলিত, এই যে ইনজেকশনটা লিখতে যাচ্ছে এটা বহু পুরানো, এটা অনেক সস্তায় পাওয়া যায়, এটা খুব নামকরা ইনজেকশন অ্যাভিল। ইনজেকশন অ্যাভিল, এইটার কম্পোজিশন হলো ক্লোরফেনারামাইন, সরি এটার কম্পোজিশন হলো শুধু ফেনারামাইন, এটার কম্পোজিশন হলো ফেনারামাইন। এই ইনজেকশনটা আমরা 2 ml আইভি অর আইএম স্ট্রেট করে দেবো। তবে পেশেন্টকে বলে দেবো যে এই ইনজেকশনটা যাওয়ার সাথে সাথে আপনার কিন্তু ঘুম পাবে, ভয় পাওয়ার কিছু নেই। এটা আমরা জানি না অ্যালার্জির ট্যাবলেট খেলে, সেট্রিজিন খেলে কি হয়, ঘুম পায় না। তো আমরা একটা স্ট্রেট হেভি অ্যালার্জি পেশেন্টকে এই ইনজেকশনটা করে দিতে পারি। এর সাথে সাথে পেশেন্টকে আমরা ইনজেকশন করতে পারি একটা স্টেরয়েড ডেক্সামেথাসোন, যেটা একটু আগে লিখেছো, আমি তখন ব্র্যান্ড নেমটা লেখাইনি, এখন ব্র্যান্ড নেমটা লিখে দিচ্ছি, ডেকাড্রন। ডেকাড্রন, ডেক্সোনা, বিভিন্ন নামে এটা আসে। তো ডেক্সামেথাসোন এই ইনজেকশনটাও 2 ml আমরা আইএম করে দিলাম। কোন পেশেন্টের জন্য? অ্যালার্জির পেশেন্টের জন্য। আচ্ছা, যদি কোনো পেশেন্ট বলে যে আমি ইনজেকশন নেব না, আমার অ্যালার্জি কমাতে হবে, তাহলে আমরা কিন্তু এইটার ট্যাবলেটটাও দিতে পারি। এটার ট্যাবলেটটাকে আমরা তখন 25 বা 50 mg ট্যাবলেটটা দিয়ে দেবো, কিন্তু পেশেন্টের ঘুম পাবে। আর যদি পেশেন্টের অ্যালার্জির কারণে দমের কষ্ট হয়, তাহলে আমাদেরকে এটা দিতেই হবে। দমের কষ্ট হলে এটা ইনজেকশন আকারে দিতেই হবে। সাথে কি দেবো? স্টেরয়েড দেবো, কর্টিকোস্টেরয়েড ডেক্সামেথাসোন। এই কর্টিকোস্টেরয়েড কি করছে? অ্যান্টি ইনফ্লামেটরির কাজ করছে, আর এইটা কি করছে? হিস্টামিনকে আটকাচ্ছে, ফলে অ্যালার্জিক কন্ডিশনটা ধীরে ধীরে কমে যাবে। এবারে আসি, যদি কোনো পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি হয়, দমের কষ্ট, যদি কোনো পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টি হয়, দমের কষ্ট, এটা হচ্ছে মানে একদম সিরিয়াসলি এমার্জেন্সি একটা কন্ডিশন, যে কোনো কারণে, সেটা তার অ্যাস্থামার কারণে হতে পারে, সিওপিডির কারণে হতে পারে, বা অন্য যে কোনো রকম কারণে হতে পারে। তার লাংসটা কি করছে? কোল্যাপস করছে। লাংস মূলত দুটো কারণে কোল্যাপস করে যায়। এক, লাংসের যে ট্র্যাকটা রয়েছে, অর্থাৎ ট্র্যাকিয়া, ব্রঙ্কাই, ব্রঙ্কিওলস আর অ্যালভিওলাই, এর মধ্যে যে স্মুথ লেয়ার রয়েছে সেই লেয়ারটা ইনফ্লামেশন হয়ে যায়। মানে ধরো এইরকম একটা পাইপ, এই পাইপটা, এটা হলো একটা নর্মাল পাইপ, কিন্তু যখন কোনো পেশেন্টের ব্রিদিং ডিফিকাল্টিজ আসে, তখন এই পাইপটা এইরকম হয়ে যায়। তাহলে কতটুকু খোলা থাকলো? অল্প একটুখানি। তাহলে এইটুকু দিয়ে যতটা না ব্রিদিং যাবে, তার থেকে বেশি এটা দিয়ে যেত,
তাহলে এইটা তার এখন একটা সিভিয়ার কন্ডিশন হচ্ছে। আবার এর সাথে যেটা হয়ে যায় সেটা হলো মিউকাস, এইখানে আবার মিউকাস জমে যায়, ফলে এক তো ইনফ্লামেশন, আবার দুই মিউকাস, তাহলে তার ব্রিদিং ডিফিকাল্টি সিভিয়ার। তখন কি হবে, একটা রংকাই সাউন্ড হবে, যেমন নিঃশ্বাস নেমে পি পি হুইজিং, হুইসিলের মতো সাউন্ড আসবে, তাহলে সিভিয়ার কন্ডিশন। এইরকম কন্ডিশনকে আমরা ব্রিদিং ডিফিকাল্টি বলছি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, পেশেন্টের দুটো কাজ করতে হবে। এক, তার এই যে মিউকাসটা রয়েছে ওকে পাতলা করে বার করে দিতে হবে, আর দুই, তার যে ইনফ্লামেশন হয়ে গেছে তাকে কমিয়ে দিতে হবে। এইটার জন্য সব থেকে মোক্ষম ওষুধ হচ্ছে নেবুলাইজেশন। কিন্তু যদি আমরা মেডিসিনে যাই তাহলে আমরা ডেরিফাইলিন ইনজেকশন করতে পারি। ডেরিফাইলিন 300 mg আইভি, এই ইনজেকশনটার সাথে, এগুলো ইনজেকশন, এর সাথে যেটা করব কি, আবার একটা স্টেরয়েড ইনজেকশন দিতে হবে। কেন না, আমাদের ইনফ্লামেশনটা কমাতে হবে তো। তাহলে ডেক্সোনা, তাহলে আবার একবার আমরা কর্টিকোস্টেরয়েড ব্যবহার করছি, আবার ওদিকে ডেরিফাইলিন ইনজেকশনটাও ব্যবহার করছি। তাহলে এইটা এবং এইটা, এই দুয়ের সংমিশ্রণে আমরা পেশেন্টকে কিছুটা ব্রিদিং ডিফিকাল্টি থেকে রিলিফ দিতে পারি। তবে এরপরেই আমাদেরকে কি করতে হবে, নেবুলাইজেশনে কি করব আমরা, সেখানেও আমাদেরকে কর্টিকোস্টেরয়েড দিতে হবে, আর সাথে কি দিতে হবে, ব্রঙ্কোডাইলেটর এবং মিউকোলাইটিক। আমরা নেবুলাইজার নিয়ে একটা সম্পূর্ণ আলাদা ক্লাস করব, কারণ নেবুলাইজারের বিষয়টা অনেক বড় ব্যাপার। এমার্জেন্সি ট্রিটমেন্টে নেবুলাইজার ছাড়া সম্ভব না, মানে এমার্জেন্সি যারা ট্রিটমেন্টের মধ্যে রাখছো নিজেদেরকে, তাদেরকে চেম্বারে একটা নেবুলাইজার মেশিন রাখতেই হবে। আর নেবুলাইজার মেশিনকে কিভাবে আমরা ব্যবহার করব, সেখানে কি কি ওষুধ যাবে, কতটা পরিমাণে যাবে, বাচ্চাদের জন্য কতটা, বড়দের জন্য কতটা, এবং কতক্ষণ ধরে আমরা ওষুধটা দেব, সেটা আমরা একটা আলাদা ক্লাসে ডিসকাস করব। তাহলে ব্রিদিং ডিফিকাল্টি পেশেন্টের জন্য আমরা একটা ডেরিফাইলিন ইনজেকশন করে দিলাম, আর ডেক্সামেথাজোন ইনজেকশন করলাম। আর ব্রিদিং ডিফিকাল্টি পেশেন্টের জন্য আমাদেরকে অক্সিজেন স্যাচুরেশন দেখতে হবে, SpO2। এই SpO2 যদি পেশেন্টের 90-র নিচে নেমে যায়, তাহলে কিন্তু পেশেন্টকে হয়তো অক্সিজেনের সাপোর্ট দিতে হবে। তার মানে 90-র নিচে নেমে যাওয়া মানে তার রক্তের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। তাই আমাদেরকে SpO2 চেক করতে হবে তার ব্রিদিং এর কোয়ালিটি বোঝার জন্য, বা তার রক্তের মধ্যে অক্সিজেনের উপস্থিতি বোঝার জন্য। SpO2 ছাড়া ব্রিদিং ডিফিকাল্টি ট্রিটমেন্ট করা যাবে না। আমি একদম প্রথমে যেটা বলেছিলাম যে আমাদেরকে কয়েকটা প্যারামিটার চেক করে নিতে হবে, তার মধ্যেও লিখে রাখো SpO2টা চেক করতে হবে। কিসের মাধ্যমে চেক করতে পারবো, পালস অক্সিমিটারের মাধ্যমে। দেখো, পেশেন্টের স্যাটিসফ্যাকশন না খুব দরকার। পেশেন্ট তোমার কাছে যে অবস্থায় আসছে তার থেকে যেন ডিটোরিয়েট হয়ে সে না বাড়ি যায়। যদি তুমি না পারছো, তোমাকে রেফার টু দা হসপিটাল অর এনি আদার ডক্টর, দোজ হু ক্যান হ্যান্ডেল দ্য সিচুয়েশন। কিন্তু তোমার যদি পর্যাপ্ত ট্রেনিং না থাকে, তুমি কিন্তু খবরদার এটা হ্যান্ডেল করতে যাবে না। কারণ পেশেন্ট ডিটোরিয়েট যদি করে, তাহলে সেটা তোমার প্র্যাকটিসের জন্য যেমন খারাপ, পেশেন্টের জীবনের জন্য তেমন খারাপ। পেশেন্টের যেমন জীবন, আমাদেরও তেমন জীবন। তাই আমি যে বিষয়টায় কনফিডেন্স, আমার যে বিষয়টা করতে পারবো, সেটাকেই আমি হ্যান্ডেল করব। তাই পেশেন্টকে আমার সুস্থ করার পরিবর্তে যদি আমি আরো অসুস্থ করে দিই, তাহলে কিন্তু সেটা আমার জন্য সঠিক নয়। এছাড়াও আরো কিছু এমার্জেন্সি রয়েছে, সেগুলোতে আমরা পরে আর একটা অন্য দিনের ক্লাসে আলোচনা করব। যেমন রয়ে গেল কেমন কিছু পেট ব্যথা, জ্বর, হ্যাঁ, মানে এইরকম টাইপের তোমার আরো অনেকগুলো কন্ডিশন রয়েছে, তো সেগুলো আসবো। যেমন কান থেকে পুঁজ আসা, চোখ থেকে জল আসা, চোখ লাল হয়ে যাওয়া, এগুলোতে আমরা কিভাবে কি কি মেডিসিন করতে পারি, সেগুলো আমরা পরের আর একটা ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ।